আরেক নাম ভূত.com with Russell. ইয়েস, ভয়ের আরেক নাম ভূত.com। ওয়েলকাম টু ভূত.com। এবং আমি রাসেল আছি আপনার সাথে। আশা করছি আপনিও ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আর আজকে হ্যালোউইনের একটা স্পেশাল শো করার ৩১ তারিখের আগে আমরা বৃহস্পতিবার পাচ্ছি না। এবং আপনারা সবাই জানেন নিশ্চয়ই যে আমরা শুধু আজকেই না, কালকে যেমন হচ্ছে লেমেরিডিয়ানে আমরা একটা শো করব, ঠিক একইভাবে আমরা শুক্রবারে, কালকে যেহেতু শুক্রবার, একটা হ্যালোউইন স্পেশাল থাকবে এবং সোমবারে আমাদের আরও একটা হ্যালোউইন স্পেশাল থাকবে এবং সেখানে আপনাদের পছন্দের স্টোরি টেলাররাই তাদের ঘটনাগুলো বলবেন। সো আমি আজকে হ্যালোউইন স্পেশাল ঘটনাই শোনাতে চাই আপনাদেরকে। যারা শোনেননি তারা শুনবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। সময়টা আপনারা অনেক বেশি এনজয় করবেন। russell.booth.com@gmail.com এই অ্যাড্রেসে আপনারা আমাকে আপনারা জানান যে আপনাদের কেমন লাগছে আমাদের আজকের এই এপিসোড। আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি বা যারা এখনো পর্যন্ত আমাদেরকে মানে আমাদের চ্যানেলে বা ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজের সাথে যুক্ত হন, তাদেরকে বলবো যুক্ত হতে। আর আমাদের ইউটিউব চ্যানেলে একটা মাইলস্টোন আমরা পার করতে যাচ্ছি, উইচ ইজ ভেরি স্মল, বাট স্টিল এটা আমাদের জন্য অনেক বড় একটা ব্যাপার। কারণ আপনারা আমাদের সঙ্গে আছেন জেনে ভালো লাগছে। কারণ আমরা এখানে এমন স্পেশাল কোনো কিছু করি না যে আমাদের সঙ্গে আপনাদের থাকতেই হবে। তারপরেও যে আপনারা আছেন, এটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার। যাই হোক, আমরা কথা না বাড়িয়ে সরাসরি প্রথম ঘটনায় চলে যাব। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। আমরা কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। তুমি চলে যাও প্লিজ, চলে যাও। ভূত.com with Russell. Breathe. Hold your fear until this Halloween. হ্যালোউইন স্পেশাল এপিসোডের জন্য আমরা অসংখ্য ঘটনা চেয়েছিলাম আপনাদের কাছ থেকে। আপনারা পাঠিয়েছেনও। আমাদের অডিও ক্লিপ কম এসেছে, কিন্তু আমাদের যে মেইল, অর্থাৎ আমাদের যে ঘটনা, আপনারা যারা ইমেল করে ঘটনা শেয়ার করেন, সেই ইমেল অনেকগুলো এসেছে। তারই সূত্র ধরে আমরা একটা আমাদের একজন নতুন লিসেনারের ঘটনা আমরা আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করছি এটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন এবং আমরা আমাদের মডারেটরদের পাঠানো সম্মিলিত একটি ঘটনাও আপনাদের সামনে উপস্থাপন করব। চলে যাচ্ছি ঘটনায়। আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আবার নতুন করে আমাদের মাঝে ফিরে আসার জন্য। ওয়ালাইকুম সালাম, আপনাকেও ধন্যবাদ। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আমি আপনার শো ভূত এফএমের সত্যি বলতে অনেক বড় একজন ভক্ত ছিলাম। তখন আমার গ্রামের বাসায় থাকতাম বলে লাইভ শুনতে পারতাম না, কিন্তু রেকর্ড করে শুনতাম। মাঝখানে যখন আপনার শো বন্ধ হয়ে গেল অনেক খারাপ লাগছিল। যাই হোক, আবার আমাদের মাঝে ফিরে আসার জন্য আপনাকে বলবো ওয়েলকাম ব্যাক। যাই হোক, অনেক উল্টাপাল্টাভাবে লিখছি। আসলে লেখালেখির অভ্যেস নেই বলে এই অবস্থা। যদি লেখায় কোনো ভুল হয়ে থাকে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ হাসান আলী, মেডিকেল ফাইনাল ইয়ার স্টুডেন্ট। বর্তমানে ইন্টার্নশিপ ডক্টর হিসেবে একটা হাসপাতালে কর্তব্যরত আছি। আসলে মেডিকেল সায়েন্স এই সেক্টরটায় জিন ভূত বলেন আর সুপার ন্যাচারাল পাওয়ার বলেন, এইগুলোতে বিশ্বাস একদম নাই বললেই চলে। মেডিকেল সেক্টরের কাউকে যদি হঠাৎ প্রশ্ন করা যায় যে জিন ভূতে বিশ্বাস করে কিনা, সে অবশ্যই হেসে উড়িয়ে দেবে। আর আমি বিশ্বাস করতাম না এমন না। ছোটবেলায় দাদুর মুখ থেকে অনেক ঘটনা শুনেছি। আমার আম্মু আর বড় খালামুনির সাথে ঘটে যাওয়া অনেক ঘটনা শুনেছি। আপনার শোতে নিয়মিত শুনতাম। ঘটনায় আসি। মেডিকেলে ফাইনাল ইয়ার চলে। স্টুডেন্টদের প্র্যাকটিক্যালি জানার জন্য ইন্টার্নশিপ দেওয়া হয়, যেন তারা সবগুলো বিষয় ভালোভাবে আয়ত্ত করে নিতে পারে। আর ফাইনাল পাশ করার পর
তাকে সরাসরি কাজ দেয়া হয় অ্যাজ অ্যান ইন্টার্নশিপ ডক্টর। আমি যখন ইন্টার্নশিপের জন্য হাসপাতালে যাই তখন আমাদের বিস্তারিত বুঝিয়ে দেওয়ার দায়িত্ব দেওয়া হয় নার্স আপুদের ওপর। প্রথমেই ওনাদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয় আর বলে দেওয়া হয় সব সময় আমাদের সাহায্য করার জন্য। আমি আবার একটু মানুষদের সাথে ভালো মিশতে পারতাম, মানে কথা বলতে বলতে একদম বন্ধুর মতো হয়ে যেতাম। তাই এক নার্স আপুর সাথে আমার পরিচয় হয়, ওনার নাম ছিল মায়া। আমি ওনাকে মায়াপু বলে ডাকতাম। যতটুকু ওনার সাথে কথা বলে বুঝেছি উনি অনেক মিশুক। প্রথমে আমার ডিউটি পড়ে হসপিটালের আউটডোরে, আমাকে কাজ বুঝিয়ে দিতে এবং সাহায্য করতে মায়াপু সবসময়ই আমার সাথেই থাকতেন। যখন পেশেন্টের ভিড় কম থাকতো তখন আমি কানে হেডফোন লাগিয়ে ভূত এফএমের রেকর্ডের এপিসোডগুলো শুনতাম। একদিন মায়াপু আমাকে খোঁচা মেরেই বলে বসলো, কাজের একটু সুযোগ পেতে না পেতেই গার্লফ্রেন্ডের সাথে কথা বলা শুরু করেছো, এমন করলে তো রোগীকে চিকিৎসা দিবে কিভাবে? আমি ওনার কথা শুনে হেসে হেডফোনের এক পাশ ওনার দিকে দিয়ে বললাম, নেন শোনেন। উনি কানে দিয়ে কিছুক্ষণ শোনার পরে বললেন, আরে এটা তো ভূতের ঘটনা তাই না? আমি বললাম, হ্যাঁ আপু, আমার অনেক ভালো লাগে শুনতে। উনি তখন আশেপাশে দেখে আমার একটু কাছে মুখ নিয়ে এসে ফিসফিস করে বলল, তুমি নীলা আপুকে চিনো না? দেখো নাই? নীলা আপু ওনাদের সিনিয়র নার্স। আমি উত্তর দিলাম, হ্যাঁ চিনি তো। আপু বললেন, জানো নীলা আপুর সাথে জিন আছে। উনি আগে অনেক মিশুক আর চঞ্চল টাইপ ছিল, কিন্তু এখন দেখো উনি কারোর সাথে কথা বলে না। আমি অনেক এক্সাইটেড হয়ে আপুর কাছে জানতে চাইলাম। আপু প্রথমে না না করছিল, পরে আমি রাগ করব বলায় উনি বলতে শুরু করলেন। উনি অনেক এলোমেলোভাবে বলেছিলেন, আমি ওনার মতো করেই সাজিয়ে বলার চেষ্টা করছি। বলছেন, মায়া আপু। আমি তখন মাত্র নার্সের পড়া শেষ করে জব অ্যাপ্লাই করি। আল্লাহ দিলে প্রথমবারই আমার জবটা হয়ে যায়। আমি যখন জয়েন করি তখন নীলা আপু ছিল আমার সিনিয়র। অনেক সুন্দর করে কথা বলতে পারতাম, তাই সবাই আমার সাথে অল্পতেই মিশে যেত। নীলা আপুও আমার সাথে মিশে গেল কয়েকদিনেই। হাসাহাসি আর গল্প করা, বিরতির সময়ে অনেক অনেক গল্প করতাম আমরা। ওনার সব কথা আমাকে বলতো, আমার সব কথা ওনাকে বলতাম। আস্তে আস্তে আমরা ফ্রেন্ড হয়ে গেলাম। তখন আমারও বিয়ে হয়নি, আবার নীলা আপুরও না, তাই আমরা একসাথেই বাসা নিয়ে থাকতাম। ভালোই চলছিল সবকিছু। আর নীলা আপু আগে অনেক সুন্দরী ছিলেন। একদিন নাইট ডিউটিতে আমাদের দুজনেরই ডিউটি পড়ে অপারেশন থিয়েটারে। এই হাসপাতালের অপারেশন থিয়েটারটা একদম এক পাশে ব্যালকনির সাথে, অন্য পাশে জঙ্গল টাইপ এরিয়া। সেদিন একটা অপারেশন করার পর আমার আর কোনো কাজ ছিল না, তাই সিনিয়র ডাক্তাররা চলে যায়। আমাদের যেহেতু ডিউটি ছিল, আমরা সেখানেই ছিলাম আর আড্ডা দিচ্ছিলাম। রাত গভীর হয়ে যাচ্ছিল, তাই রাতের খাবার নিয়ে আসার জন্য আমাদের নিচতলায় নার্স স্টাফ রুমে খাবার আনতে যাই। রাত তখন ধরো 10টার একটু বেশি। আমি রুমে এসে আমার আর নীলা আপুর খাবারের টিফিন বাটি নিয়ে আবার সেই 2 তলার অপারেশন রুমের দিকে হাঁটতে থাকি। আমি যখন সিঁড়ি দিয়ে উঠছিলাম তখন হঠাৎ কারেন্ট চলে যায়। আমি আমার মোবাইলটা ভুলে অপারেশন রুমেই ফিরে এসেছিলাম। কারেন্ট চলে যাওয়ার পর চারিদিকে একদম অন্ধকার হয়ে যায়। আমি আস্তে আস্তে পা টিপে টিপে অপারেশন থিয়েটারের দিকে যাচ্ছিলাম। অপারেশনের রুমের পাশে এসেই আমি নীলা আপুর নাম ধরে ডাকতে থাকি। বেশ কয়েকবার ডাকার পরও উনি কোনো রকম উত্তর দিচ্ছিলেন না। আমি ভেবে নিয়েছি উনি হয়তো বাথরুমে গিয়েছেন। এই ভেবে আমি বসে আছি, আমার মোবাইল খুঁজে মোবাইল টিপছি আর গুনগুন করে গান গাচ্ছি। মিনিট 15 হয়ে গেছে, তাও উনি আসছেন না দেখে আমি মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে জোরে জোরে ওনার নাম ধরে ডাকছিলাম আর ব্যালকনি দিয়ে এইদিক ওইদিক খুঁজছিলাম। কিছু দূর যাওয়ার পর দেখি মানুষের মতো কিছু একটা সেই ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। সেটা একদম শেষ দিকে শোয়া অবস্থায় শূন্যে ভেসে আছে, এমন একটা অবস্থা। আমি জোরে করে নীলা আপু বলে ডাক দিতেই মনে হলো জিনিসটা ভেসে থাকা থেকে ধপাস করে নিচে পড়ে গেল। সাথে সাথে লাইট জ্বলে উঠল। দূর থেকে দেখতে পাচ্ছিলাম নার্সের ড্রেস গায়ে কেউ ব্যালকনির শেষ মাথায় শুয়ে আছে। আমি এক দৌড়ে গিয়ে দেখি নীলা আপু মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে। ওনার নাক মুখ দিয়ে রক্ত পড়ছে আর ওনার গলায় কালো একটা দাগ হয়ে আছে। সেটা একদম ফুলে রক্ত জমাট বেঁধে গেলে যেমন দেখায় তেমন। আমার চিৎকার শুনে নিচ থেকে কয়েকজন নার্স আর স্টাফ ছুটে আসে। নীলা আপুকে ধরাধরি করে স্টাফ রুমের দিকে নিয়ে যাওয়া হয়। ওনার মাথায় পানি ঢালতে থাকি আমরা। কিছুক্ষণ পর ওনার জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফেরার পরে উনি কেমন যেন ভয় ভয় নিয়ে চারিদিকে তাকাচ্ছেন। আমি পাশে বসতেই আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁপতে শুরু করেন। আমি কাউকে কিছু বললাম না। আবার ওনাকে কিছু জিজ্ঞেস করতে না দিয়ে নীলা আপুকে নিয়ে বাসায় চলে আসলাম।
বাসায় আসার পর থেকে ওনার অনেক জ্বর। আমি মাথায় পানি দিচ্ছিলাম আর ওনার কপালে ভেজা কাপড় রাখছিলাম। উনি জ্বরে কাঁপছে আর কি যেন সব বলেই চলেছে। উনি এত বেশি কাঁপছিল যে কি বলতে চাচ্ছে উনি সেটা বোঝাই যাচ্ছিল না। শুধু এটুকু বুঝছিলাম কারো কাছে উনি মাফ চাচ্ছে আর বলছে ছেড়ে দাও, আমি রাজি। আমি ওনাকে ধাক্কা দিলাম, উনি চোখ খুলে তাকালো, পানি চাইলো, পানি দিলাম। উনি আমাকে কিছু একটা বলতে চাইলেন, আমি ওনাকে বললাম ঘুমিয়ে যেতে। পরদিন সকালে উনি অনেকটাই সুস্থ হয়ে যায়। আজকেও আমার নাইট ডিউটি আছে নীলা আপুরও। আমি ওনাকে জিজ্ঞেস করলাম আজকে ডিউটিতে যাবে তো, নাকি বড় স্যারকে ফোন দিয়ে ছুটি নিব। উনি কিছুই বললেন না, একভাবে জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইলেন। আমি পাশে গিয়ে ধাক্কা দিতেই ওনার ঘোর কাটলো। আমি তখন ওনাকে জিজ্ঞেস করলাম কালকে রাতে কি হয়েছিল আপু। আমার কথা শুনে উনি কেমন যেন ভয়ে একটু নড়ে উঠলেন। আমি চিন্তা করছিলাম এখনই এই কথাটা মনে হয় জিজ্ঞাসা করা ঠিক হয়নি। কিছুক্ষণ চুপ থেকে আপু বললেন আমি যখন খাবার আনতে চলে গেলাম, উনি তখন অপারেশন থিয়েটারের বাইরে দরজার পাশেই একটা চেয়ার নিয়ে বসেছিলেন। হঠাৎ করেই কারেন্ট চলে যায়, চারপাশে অন্ধকার হয়ে যায়। উনি আমার নাম ধরে নাকি কয়েকবার ডাকও দেয়। এর মাঝেই হঠাৎ অপারেশন থিয়েটারের ভেতর থেকে কিছু একটা নিচে পড়ে যাওয়ার শব্দ হয়। উনি অপারেশন থিয়েটারের ভেতরে যায় কি হয়েছে দেখতে। উনি এদিক ওদিক তাকাতে থাকে। জানালার হালকা একটু আলোতে উনি দেখেন অপারেশন থিয়েটারের ভেতর বড় একটা মানুষের ছায়ার মতো কিছু একটা, কিন্তু তার মাথাটা অনেক বড় আর লম্বা। জিনিসটা অনেক জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল, যেমনটা আমাদের রাগ হলে হয়। মনে হচ্ছিল সেই জিনিসটা এতই রেগে আছে যেন একদম ছিঁড়ে খেয়ে ফেলবে। এরপর সেই ছায়াটা আস্তে আস্তে ওনার পাশে আসতে থাকে। উনি জোরে চিৎকার দিয়ে দৌড়ে পালাবার চেষ্টা করেন, কিন্তু তার পা মনে হচ্ছিল পাথর হয়ে গেছে। এরপর উনি ফিল করছিলেন সেই ছায়াটা এখন এতই কাছে চলে এসেছে যে সেইটার নিঃশ্বাস ওনার গায়ে লাগছে। সেই ছায়াটা ওনার গলা শক্ত করে চেপে ধরে। এরপর তার আর কিছু মনে নেই। ওনার কথা শুনে আমি অবাক হয়ে যাই, কারণ ওনাকে আমি যখন পেয়েছিলাম সেটা ছিল আমাদের হাসপাতালের মর্গের পাশের ব্যালকনিতে। উনি অপারেশন থিয়েটারের ওখান থেকে সেই শেষের ব্যালকনিতে কিভাবে গেলেন? আমি তো ওনাকে শূন্যে ভাসতে দেখেছিলাম। আমি তাকে এতটুকু বলার পরে নীলা আপু রুমে আসলেন। মায়া আপু ঘটনা বলা থামিয়ে উঠে দাঁড়ালেন। আমি ভালো করে নীলা আপুকে দেখলাম, কেমন যেন একটা গম্ভীর টাইপ। ওনার মুখ একদম শুকনো মনে হচ্ছে, রক্ত যেন কেউ শুষে খেয়ে ফেলেছে, চামড়া হাড়ের সাথে লেগে রয়েছে। উনি এসে মায়াপুকে বললেন মায়া, তোমার কালকে 307-এ ডিউটি। এটুকু বলেই উনি চলে গেলেন। মায়াপু আমার দিকে তাকিয়ে বললেন দেখেছো, উনি কথাই বলতে চায় না এখন। আমি আপুকে বললাম নীলাপুর ঘটনাটা বলতে। আরও কি সমস্যা হয়েছিল তারপর? আপু একটা নিঃশ্বাস ফেলে বলতে শুরু করলেন। এরপর থেকে নীলা আপু কেমন যেন চুপচাপ হয়ে যায়, কিন্তু উনি রাত্রে ঘুমানোর সময় অনেক উল্টাপাল্টা কথা বলতেন আর ভয়ে ঘুম থেকে লাফিয়ে উঠতেন। ঘুম থেকে ওঠার পরেই উনি দেখতে পেতেন কেউ জানালার পাশে দাঁড়িয়ে আছে, নাহলে রুমের কোনায় দাঁড়িয়ে রয়েছে। আমাকে উনি মাঝে মাঝে বলতো মায়া দেখো, ওখানে কি যেন দাঁড়িয়ে রয়েছে। আমি তাকিয়ে দেখতাম, দেখার জন্য কাউকেই খুঁজে পেতাম না। আমি ভাবতাম উনি স্বপ্নে উল্টাপাল্টা কিছু দেখছেন, সেটাই ঘুম ভেঙে মনে করছেন। একদিন রাত্রে আমার হঠাৎ ঘুম ভেঙে যায়। আমি উঠে দেখি নীলা আপু ঘুমিয়ে আছে, বাট ওনার পা দুইটা ওপরের দিকে। এমন লাগছে যেন মনে হচ্ছে কেউ ওনার পা ধরে রেখেছে। আমি ভয়ে নীলা আপুর নাম ধরে চিল্লানি মেরে উঠে পড়ি। আমি দেখলাম একটা ছায়া ওনার পা ছেড়ে দিয়ে দৌড় দিয়ে ঘরের পাশ দিয়ে দেয়ালে মিলিয়ে গেল। আমি নীলা আপুকে ধাক্কা দিয়েছিলাম ওঠার জন্য, কিন্তু উনি কোনো সাড়া দিচ্ছিলেন না। তখন বুঝলাম উনি অজ্ঞান হয়ে গিয়েছেন। ওনার মুখে পানি দিলে ওনার জ্ঞান ফিরে আসে। উনি উঠেই আমাকে বলছিলেন আমাকে নিয়ে যাবে, আমাকে নিয়ে যাবে। আমি ওই দিন রাত্রে অনেক বেশি ভয় পেয়েছিলাম, সারা রাত ঘুমোতে পারিনি। সকালে উঠে আমি আমার আম্মুকে সবকিছু জানাই। আমার আম্মু আমাকে বলেন বড় কোনো হুজুরের কাছে ওনাকে নিয়ে যেতে, কিন্তু আমি আমার আম্মুর কথায় কান না দিয়ে পরের দিন আমাদের হাসপাতালের একজন বড় ডাক্তারের কাছে ওনাকে নিয়ে গেলাম। উনি অনেকগুলো টেস্ট দিলেন। আমি সব টেস্ট করিয়ে রেজাল্ট নিয়ে সেই ডাক্তারের কাছে গেলাম। উনি রিপোর্ট দেখে বললেন সব কিছু ঠিকই তো আছে, হয়তো ঘুম ঠিক মতো হয়নি, তাই ওনার শরীর দুর্বল হয়ে গেছে। এই বলে তিনি কিছু ওষুধ দিলেন। আমি ওষুধ নিয়ে নীলাপুকে নিয়ে বাসায় চলে আসলাম। নীলাপু কেমন যেন আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। উনি চিকন হয়ে যাচ্ছিলেন, মনে হচ্ছিল ওনার শরীরে শক্তি নেই, কেমন সাদাটে হয়ে যাচ্ছেন। ওনার অবস্থা দেখে আমার নিজেরই খারাপ লাগছিল।
তখন আমার আম্মুর সেই হুজুরকে দেখানোর কথা মনে পড়ল। আমি খোঁজ নিয়ে পাশের এলাকাতেই একজন হুজুরের সন্ধান পেলাম। নীলাপুকে বললাম, আপু চলো তোমাকে হুজুরের কাছে নিয়ে যাব। উনি যেতে চাচ্ছিল না, আমি জোর করে ওনাকে নিয়ে গেলাম। হুজুরের বাসায় গিয়ে নক করলাম। একজন মাঝবয়সী লোক এসে সালাম দিয়ে বলল, কাকে চাই? আমি উত্তর দিলাম, হুজুরের সাথে আমাদের কথা আছে, ওনার সাহায্য দরকার। উনি বললেন, ভেতরে আসেন। ভেতরে গিয়ে সেই লোকটি হুজুরের কানে কানে কি যেন বলল। উনি আমাদের দিকে তাকিয়ে একটা ঘর দেখিয়ে বসতে বলল। আমি আর নীলা আপু রুমে গিয়ে বসলাম। কিছুক্ষণ পর হুজুর এসে বসলেন। উনি নীলাপুকে ওনার সামনে বসতে বললেন। নীলাপু ওনার সামনে বসার পর উনি কিছু একটা পড়ে একটা গ্লাসের পানিতে ফু দিয়ে সেই পানি ওনার হাতে নিয়ে নীলা আপুর ওপর ছিটিয়ে দিলেন। আর কিছু একটা উনি পড়ছিলেন। আমি চিন্তা করছিলাম মনে মনে, আরে উনি আমাদের সমস্যা জানতে চাইছেন না কেন? আমি তো ওনাকে কিছু বলতে যাবো। এই সময় হুজুর আমাদেরকে তাকিয়ে বলছে, ইনার উপরে তো কালো জাদু করা হয়েছে, খুবই বাজেভাবে কালো জাদু করা হয়েছে এনার ওপর। যেই উদ্দেশ্য নিয়ে কালো জাদু করা হয়েছে সেটা পূরণ না হলে উনি আস্তে আস্তে রক্ত শুকিয়ে মারা যাবে। আমি শুনে ভয় পেয়ে যাই। আপুর দিকে তাকিয়ে দেখি উনি কান্না করছেন। আমি হুজুরকে বলি, কে করেছে এই জঘন্য কাজটা? হুজুর কিছু না বলে চোখ বন্ধ করলেন। 5-6 মিনিট উনি চোখ বন্ধ করে আছে। হঠাৎ বলতে শুরু করলেন, আমার এই আপুকে তার গ্রামেরই একটি ছেলে অনেক পছন্দ করত। সে অনেকবার তাকে বিয়ের কথা জানিয়েছে, কিন্তু উনি ছেলেকে বিয়ে করবেন না বলে জানিয়েছিলেন। ছেলেটা তার ফ্যামিলিকেও অনেক বুঝিয়েছে, কিন্তু উনি তাতেও রাজি হয়নি। পরে ছেলেটি রাগে ক্ষোভে তোমার আপুর ওপর কালো জাদু করেছে। সেই কালো জাদুর পর থেকেই সেই কালো জাদুর প্রভাবে নীলা আপুর ওপর জিন এসে ওনাকে নিয়ে যেতে চাইতো। আমি তাকে হাসপাতালে শূন্যে ভাসতে দেখেছিলাম, সেটাও সেই জিনেরই কাজ ছিল। আবার সে রাত্রে ঘুমালে স্বপ্নে জিন এসে ভয় দেখাতো, তার সাথে যেতে বলতো। আমি হুজুরকে বললাম, হুজুর যেভাবেই হোক ওনার কালো জাদু কাটিয়ে দিন। মাত্র কয়েকদিনেই ওনার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে। এইভাবে আর কিছুদিন গেলে উনি মারা যাবেন। হুজুর আমাকে বললেন, এই কালো জাদু যেভাবে করা হয়েছে আমি সেটা কাটাতে পারবো না, তবে আমি একজনের সন্ধান দিচ্ছি, ওনার কাছে গেলে উনি সাহায্য করবেন। এটা বলে উনি একটা কাগজে কিছু একটা লিখে দিয়ে সেটা একটা তাবিজে ভরে একটা পাত্রের পানিতে ডুবিয়ে আমার দিকে ধরলেন আর বললেন, একটা আপনি পড়বেন আর একটা ওনাকে পড়িয়ে দেবেন, আর এটা পড়ার পর থেকে ভুলেও খুলবেন না। আমি জিজ্ঞেস করলাম, আমার কেন পড়তে হবে? উনি বললেন, আপনি ওনাকে হেল্প করছেন, এটার কারণে আপনারও সমস্যা হতে পারে। ওনার কথা মতো আমি তাবিজ দুটা নিলাম আর ওনার দেয়া আর এক হুজুরের ঠিকানা লিখে বাসায় চলে আসলাম। কিন্তু যেই হুজুরের ঠিকানা উনি দিয়েছিলেন সেটা অনেক দূরে, আর আমি হাসপাতাল থেকে ছুটিও নিতে পারবো না, কারণ যদি ছুটির কারণ জিজ্ঞেস করে তাহলে এইটা বললে সবাই হাসাহাসি করবে আর কেউ বিশ্বাস করবে না। তাই আমি নীলা আপুর মা বাবাকে খবর দেই এবং সব কিছু খুলে বলি। পরের দিনই ওনারা এসে নীলা আপুকে নিয়ে যায় এবং হুজুরের ঠিকানায় ওনাকে দেখিয়ে আসে। এর পরবর্তীতে কি হয়েছে, সেই কালো জাদু কিভাবে কাটানো হয়েছে, এই বিষয়ে কোনো কিছুই আমি জানি না। নীলা আপুর জবে ব্যাক করেছেন 1 সপ্তাহ হলো, কিন্তু উনি খুব একটা কথাই বলছেন না। উনি আগে সব থেকে বেশি কথা বলতো আমার সাথে, কিন্তু আমি ওনাকে অনেকবার জিজ্ঞেস করার পরেও উনি কিছু বলেননি। এই ছিল রাসেল ভাই মায়াপুর থেকে শোনা নীলা আপুর ঘটনা। আমি চেষ্টা করেছি বাকিটুকু নীলা আপুর থেকে শুনতে, কিন্তু নীলা আপু কথাই বলেন না খুব একটা। এই বিষয়ে কথা বলার সুযোগ এখনো হয়নি, যদি কখনো হয় ইনশাল্লাহ জানাবো। জানি না ঘটনাটা ভয়ের ছিল কিনা, কিন্তু মায়া আপু যখন বলছিলেন আমি নিজে ওনার চোখ মুখে দেখে ভয় পাচ্ছিলাম। ভালো থাকবেন রাসেল ভাই। আর আমি ঘটনাটা ভূত.com-এ পাঠাবো, এটা পারমিশন মায়া আপুর থেকে নিয়েছি, কিন্তু নীলা আপুকে কিচ্ছু বলা হয়নি। অনেকদিন পর একটু সময় পেয়ে লিখতে বসলাম, যদিও ঠিক লিখতে পারিনি। ভালো লাগলে পড়ে শোনাবেন। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আপনি লিখে পাঠিয়েছেন। আমরা যেটা লিখবো তারা সবাই একটু বানানোর ব্যাপারে একটু সচেতন হব, তাহলে খুব সুবিধা হয়। যাই হোক, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই যে ঘটনাটি আপনি পাঠালেন, আমাদের যে সমস্ত লিসেনাররা ঘটনা পাঠিয়েছিলেন তার মধ্যে আমাদের লিসেনারদের মধ্যে থেকে আমরা আমাদের আজকে যার ঘটনা শুনলেন তাকে নির্বাচন করেছি, এবং আপনারা এছাড়াও আরও একটা ঘটনা আমরা নির্বাচন করেছি। সেটা কি, সেটা আপনারা ধীরে ধীরে জানতে পারবেন। তো চলুন আমরা চলে যাই আমাদের পরবর্তী ঘটনায়। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell.
ইয়েস, ভয়ের আরেক নাম ভূত.com। ইউর লিসনিং টু ভূত.com। আমি রাসেল আছি সাথে। আর দেখতে পাচ্ছি অসংখ্য কমেন্ট আসছে আমাদের এখানে। আমার কাছে দুটি ঘটনা আছে, পাঠিয়ে দিন russell.booth.com@gmail.com অ্যাড্রেসে। লাভ ফ্রম কানাডা, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি অনেক দূর থেকে শুনছেন। অ্যান্ড আমাদের সঙ্গে আছেন সামির সামুন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আরও অনেকে, রিফাত বাবা আছেন, সালাম ভাই, হ্যালোইন মুবারক। সালাম। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আরও অনেকেই, প্রিন্স রাকিবুল আছেন আমাদের সাথে। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি টাঙ্গাইল থেকে আর জে তানভীর আছেন আমাদের সঙ্গে, ইউএসএ থেকে ইমন হুসাইন আমাদের সঙ্গে আছেন, গাজীপুর থেকে কে সাকিব চক্রবর্তী, ওকে। আমাদের সঙ্গে আছেন আহমেদ শুভ আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি, সাকিব আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, ইএস গোমেজ সহ আরও অনেকে। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। অ্যান্ড পুরো সময়টা এইভাবেই থাকবেন আশা করব। আমাদের আজকের এপিসোডটি আসলে মানে আমাদের যে এপিসোড, সেখানে আফনান ভাইয়ের দুটো স্টোরি রয়েছে। তো আমি চাইবো যে আপনারা পুরো সময়টা থাকুন, আফনান ভাইয়ের দুটো স্টোরি শুনে তারপরে বিদায় নিন। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি সেকেন্ড স্টোরিতে চলে যাচ্ছি। চলুন শুনে আসি। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. Breathe. Hold your fear until this Halloween. আসসালামু আলাইকুম। ভূত.com-এর সকল লিসেনারকে জানাচ্ছি শুভেচ্ছা। আমি আফনান। হ্যালোউইন স্পেশাল এপিসোডে আজকে আপনাদেরকে এমন একটি স্টোরি শোনাবো যে স্টোরিটিতে দুঃখ, ভয়, মনোকষ্ট সবই রয়েছে। ঘটনাটি শুনতে আমার কাছে অনেকটাই অবিশ্বাস্য লেগেছিল, কিন্তু ঘটনার এমন কিছু সত্যতা আমি পেয়েছি যার ফলে জিনিসটা অনেকটা অবিশ্বাস্য লাগলেও আপনাদেরকে না শুনিয়ে পারছি না। আর হ্যালোউইন স্পেশাল এপিসোডের জন্য স্টোরিটা আমি রেখে দিয়েছিলাম, এবং স্টোরিটি যিনি আমাকে পাঠিয়েছেন তিনি আর কেউ নন, আপনাদের সকলের প্রিয় নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার লাহুরিয়া ইউনিয়নের আলামিন। আলামিনের বেশ কয়েকটি ঘটনা আপনারা শুনেছেন ইতিমধ্যে। আজকে আলামিন তার কাছে থাকা এখন পর্যন্ত শেষ ঘটনাটি আমাদেরকে দিয়েছেন, এবং এই ঘটনাটি আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। প্রিয় লিসেনার্স, ঘটনাটির সময় 1980 থেকে 82 সাল। ঘটনাটি যার সাথে ঘটেছে উনি একজন গ্রাম ডাক্তার। আর গ্রাম ডাক্তারের সাথে আপনারা তো অনেকেই যারা গ্রামে থাকেন তারা পরিচিত আছেন। আসলে ওনারা MBBS বা ওরকম হাই লেভেলের ডিগ্রিধারী কোনো ডাক্তার নন, কিন্তু মোটামুটি ডিগ্রিধারী যারা মানে প্রাথমিক এলিমেন্টারি যে সমস্ত চিকিৎসাগুলো তারা সেগুলো জানেন। তো গ্রামে গ্রামে তারা সেই চিকিৎসাগুলো দিয়ে বেড়ান। আর যখন এত হসপিটাল বা এত চিকিৎসার মান উন্নত ছিল না, তখন কিন্তু গ্রামগঞ্জে মানুষের আস্থার জায়গাটা ছিল গ্রাম ডাক্তার। এমনই একজন গ্রাম ডাক্তার, তার নামও কাকতালীয়ভাবে আলামিন। ওনার বাবা, তার নাম হচ্ছে রহমান ডাক্তার, তিনিও একজন গ্রাম ডাক্তার ছিলেন। তার বাবার কাছ থেকেই ডাক্তারির এই বিভিন্ন কলাকৌশল তিনি শিখেছেন, পরবর্তীতে লেখাপড়ার মাধ্যম দিয়ে আরো ভালো করে শিখেছেন। ওনার বাবা বয়স একটু বেশি হয়ে যাওয়ার কারণে তিনি আর ডাক্তারি প্রফেশনে ছিলেন না, তার ছেলেকে এই দায়িত্ব দিয়ে দিয়েছিলেন। তো গ্রামের অনেক মানুষ তার কাছে উপকৃত হতো। এমনই একদিন, সময়টা ছিল বিকালবেলা, পড়ন্ত বিকেল। তখন একটি মেয়ে চেম্বারে আসে। আসার পরে তার কিছু সমস্যার কথা বলে। তখন আলামিন ডাক্তার সেই মেয়ের সমস্যা অনুযায়ী কিছু ওষুধ দিয়ে দেন। মেয়েটি চলে যায়। এরপরেও একই সমস্যা নিয়ে 2-3 বার সেখানে আসে। তো অল্প কিছু দিনের মধ্যেই মেয়েটি সুস্থ হয়ে যায়।
সুস্থ হয়ে যাওয়ার পর মাঝে মাঝে মেয়েটি ওই আলামিন ডাক্তারের চেম্বারে আসতো। এসে খুব ভদ্র ভাষায় তার সাথে কথা বলতো, ভদ্র আচরণ করত। মানে একটা পিওর ভদ্র মহিলার যতগুলো গুণাবলী থাকার দরকার সবগুলোই ওই মহিলার মধ্যে ছিল, মানে ওই মেয়েটার মধ্যে ছিল। যেহেতু বারবার এই আলামিন ডাক্তারের কাছে আসতো, তো আলামিন ডাক্তার খেয়াল করলো যে মেয়েটি আসলে কোনো অসুস্থতা নিয়ে আর আসছে না, এমনিতেই আসছে। এমনিতে আসে, হয়তোবা মেয়েটিরও তার সাথে কথা বলতে ভালো লাগে, আর আলামিন ডাক্তারেরও তার সাথে কথা বলতে ভালো লাগে। আলামিন ডাক্তার একটা সময় এই মেয়েটির প্রেমে পড়ে যান। এখানে একটি অদ্ভুত বিষয় বলে রাখা ভালো, এই মেয়েটি ঠিক সেই সময়টিতে আসতো যখন আলামিন ডাক্তারের চেম্বারে কোনো রুগী থাকতো না। আলামিন ডাক্তার যখন খুবই রিল্যাক্স মুডে থাকতেন, তার কোনো রুগী নাই, খুব অলস সময় যাচ্ছে, এই সময়টিতে ওই মেয়েটি হঠাৎ করে সেখানে চলে আসতো। আর সময়টা ঠিক পড়ন্ত বিকেল, বিকেলেই ওই মেয়েটি আসতো। সেই বিকেলেই আসতো যেই বিকেলে আলামিন একদম একা থাকতো, তার চেম্বারে কোনো রুগী থাকতো না। লিসেনার্স, ঘটনাটির গভীরে যেতে আমার একটু সময় লাগবে, তা না হলে অনেক বিষয় অস্পষ্ট থেকে যাবে। আশা করি সাথে থেকে ধৈর্য ধরে এই সত্য ঘটনাটি আপনারা শুনবেন এবং উপলব্ধি করবেন। একদিন পরন্ত বিকেলে ওই মেয়েটি আসে। আসার পর আলামিন কোনো ধরনের রাগঢাক ছাড়াই তাকে বিয়ের প্রস্তাব দেন। মেয়েটি শুনে কিছুটা হতভম্ব হয়ে যায় এবং খুব ভদ্র ভাষায় বলে, এখনো সময় আসেনি, যখন আসবে তখন আমি নিজেই আপনাকে বলবো। কিন্তু আলামিনের আবেগটা একটু বেশি থাকায় সে খুব বারবার পিড়াপিড়ি করে যে আমি তোমার বাসায় যেতে চাই, তোমার আব্বা আম্মার সাথে পরিচিত হয়ে আসতে চাই। তখন মেয়েটি বারবার নিষেধ করে যে না, আপনি আমার সাথে এখন যাবেন না। কিন্তু আলামিন নাছোড়বান্দা, সে বলে আমি যাবই। যখন কোনো মতেই মেয়েটি তাকে বোঝাতে সক্ষম হচ্ছে না, তখন মেয়েটি বলে আচ্ছা ঠিক আছে, চলেন আমার সাথে, আপনাকে আমার বাড়িতে নিয়ে যাব, আমার বাবা মার সাথে পরিচয় করিয়ে দেব। আলামিন শুনে খুশি হয়, কিন্তু এতদিনের মধ্যে একটা বিষয় আলামিন লক্ষ্য করে, একবারের জন্যও কিন্তু ওই মেয়েটির নাম সে জিজ্ঞেস করেনি এবং তার বাসা কোথায় এটিও জিজ্ঞেস করেনি। কেন, এটা আলামিন নিজেও বুঝতে পারেনি যে আসলে কেন তার নাম জিজ্ঞেস করেনি বা কেন তার বাসা কোথায় জিজ্ঞেস করেনি, হয়তোবা প্রয়োজন মনে করেনি। আলামিন ওই দিনই ফিল করে যে আসলে তো আমি তো এর নাম জানি না, এর বাসা কোথায় তা তো জানি না। তখন আলামিন তার কাছে তার নাম জিজ্ঞেস করে, কিন্তু মেয়েটি নাম নিয়ে কোনো উত্তর দেয় না, কিন্তু বলে তার বাসাটা কোথায় বা কোন গ্রামে তার বাসা। তার গ্রামটি ছিল ঠিক এই লোহাগাড়া উপজেলার যেই লাহুরিয়া ইউনিয়ন রয়েছে, এই ইউনিয়ন ঠিক পাশে আর একটা গ্রাম রয়েছে, তার নাম হচ্ছে শালনগর। এই শালনগরেরই একটা সাইডে ওই মেয়েটির বাড়ি বলে মেয়েটি তাকে বলেন। তো ঠিক আছে, আলামিন যেতে থাকে। এদিকে যেহেতু পরন্ত বিকেলে তারা রওনা দিয়েছে, আস্তে আস্তে সন্ধ্যা লেগে যায়। ওই গ্রামে যেতে হলে, হরিয়া থেকে শালনগরে যেতে হলে ছোট্ট একটি নদী পাড়ি দিতে হয় নৌকায়। তারা নৌকায় পাড়ি দেন। পাড়ি দেওয়ার পরে, পাড়ি দিয়েই একটি বাজার পড়ে। বাজার থেকে ভ্যানে করে
ওইখানে যেতে হবে যেখানে মেয়েটির বাড়ি। এখন আলামিন লক্ষ্য করে যে যখনই তারা দুজন বাজারের কাছে এসেছে তখনই কোথা থেকে যেন একটা ভ্যান এসে সামনে দাঁড়ায়। সামনে দাঁড়ানোর সাথে সাথে মেয়েটি ওই ভ্যানে উঠে পড়ে এবং আলামিনকেও বলে ওই ভ্যানে উঠতে। তখন আলামিন ডাক্তার চিন্তা করলেন যে হয়তোবা এই ভ্যানওয়ালা ওই মেয়েটার আগে থেকেই পরিচিত, যার কারণে কোনো কথাবার্তা বলতে হয় নাই। সে আর 7-5 না ভেবে ভ্যানে উঠে পড়ে। ভ্যানে যখন উঠে পড়ে তখন আলামিন ডাক্তারের কাছে এই ভ্যানের গতিটা স্বাভাবিক ভ্যানের গতির থেকে বেশ বেশি মনে হচ্ছিল, কারণ তখন তার ব্যাটারি চালিত ভ্যান ছিল না, তখন ছিল পা চালিত ভ্যান। আলামিন ডাক্তার চিন্তা করলেন হয়তো এই লোকটার গায়ে শক্তি অনেক বেশি, যার কারণে সে এত দ্রুত চালাতে পারছে। এদিকে সন্ধ্যা কিন্তু পার হয়ে গেছে, রাত নেমে গেছে। ওই বাজার থেকে গিয়ে ঠিক আরেকটা বাজারের কাছে যেতে তাদের মধ্যবর্তী সময় লেগেছে প্রায় 45 মিনিট থেকে সর্বোচ্চ 1 ঘন্টা। যখন ওই বাজারের কাছে তারা দুইজন নামে তখন ওইখান থেকে ওই মেয়েটি তাকে বলে যে এই পাশেই একটি জঙ্গল রয়েছে, জঙ্গলের ওই পাশেই আমার বাড়ি। তখন আলামিন ঘন জঙ্গলটি দেখে ভয় পায়। ভয় পাওয়ার পেছনে কারণ হলো জঙ্গলটি অনেক বড় বড় গাছ ছিল, লতাপাতা ছিল, ঝোপঝাড় স্বাভাবিকভাবে জঙ্গলে যেমনটা থাকে। তখন আলামিন ডাক্তার ওই মেয়েটিকে বলে তোমার বাসায় যাওয়ার জন্য এই পথ ছাড়া কি আর অন্য কোনো পথ নেই? মেয়েটি বলে না, আর কোনো পথ নেই, আমি এখান দিয়েই আসা যাওয়া করি এবং আমার ফ্যামিলি মেম্বাররাও এখান দিয়েই আসা যাওয়া করে, এই পথ দিয়েই যেতে হবে, আপনার কোনো ভয় নেই, আমার সাথে আসুন, কোনো সমস্যা হবে না। মেয়েটি তাকে পথ দেখিয়ে নিয়ে যেতে থাকে। অদ্ভুত ব্যাপার হচ্ছে মেয়েটি চাঁদের আলোতেই বেশ ভালো দেখতে পাচ্ছিল, তেমনটাই মনে হচ্ছিল আলামিন ডাক্তারের কাছে, কারণ মেয়েটি সামনে, আলামিন ডাক্তার পেছনে। ওই দিন কোনো কারণে আলামিন ডাক্তার টর্চ লাইট নিয়ে আসতে ভুলে গেছিল, তো যার কারণে মেয়েটি তাকে যেদিক দিয়ে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিল আলামিন ডাক্তার সেদিক দিয়ে যাচ্ছিল। জঙ্গলের মধ্য দিয়ে পথ চলতে আলামিন ডাক্তারের খুব বেশি অসুবিধা হচ্ছিল না। 10-15 মিনিট হাঁটার পরেই জঙ্গলটা তারা পার হয়ে আসে। আসার পরেই 3টা ঘর দেখতে পায়। একটি টিনের মতো উপরে টিন এবং চারদিক দিয়ে মাটির দেয়াল, আরেকটি আমরা গ্রামের ভাষায় মানে শন দিয়ে তৈরি ঘর বলি, শন, যেটা সোনের ঘর বলে অনেকে, এরকম একটা ঘর, আর একটা ছোট্ট রান্নাঘর। সেই ঘরে আলো জ্বলছে। আলামিন ডাক্তার গিয়ে দেখে দুজন বয়স্ক মানুষ, একজন পুরুষ একজন নারী। এবং অদ্ভুত ব্যাপার হলো এই দুইজন মানুষ অনেক বয়স্ক হলেও তাদের চেহারা অনেক সুন্দর। আর যে মেয়েটি সেও যথেষ্ট একজন সুন্দরী মেয়ে ছিল, যার কারণে আলামিন ডাক্তার অনেক ভালো লেগেছিল। ঘরের মধ্যে একটা বাচ্চা ছেলে 7-8 বছর বয়স, সে লেখাপড়া করছিল হারিকেনের আলোয়। তো আলামিন ডাক্তার সেই বাড়িতে যায়, তার বাবা মার সাথে পরিচিত হয়, ভাইয়ের সাথে পরিচিত হয়, রাত্রে খাওয়া দাওয়াও করে একসাথে। খাওয়া দাওয়ার পরে এখন আলামিনকে তো চলে যেতে হবে। তখন আলামিন ডাক্তারকে ওই মেয়েটি বলে চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি, আপনি যেহেতু টর্চ লাইট আনেননি আপনি জঙ্গল একা একা পার হতে পারবেন না। তখন আলামিন ডাক্তার বলে না না, কোনো সমস্যা নেই, আমি একাই পার হয়ে যেতে পারবো, আপনাকে আসতে হবে না। কিন্তু মেয়েটি বলে না, আমি আপনাকে এগিয়ে দিয়ে আসি। তখন আলামিন কৌতূহলী হয়ে বলেন সেই মেয়েটিকে, আপনি এত রাত্রে আমার সাথে আবার ফিরবেন, আবার একা একা বাড়িতে আবার চলে আসবেন, আপনার ভয় লাগবে না? তখন মেয়েটি বলে যেহেতু আমার বাসা এখানে, সবসময় জঙ্গলের মধ্যে দিয়ে আসা যাওয়া করতে হয়, সুতরাং আমার কোনো সমস্যা নেই এবং আশেপাশের সবাই আমাকে চেনে। আলামিন ডাক্তার বিষয়টি স্বাভাবিকভাবেই নেন। তিনি মেয়েটিকে সাথে নিয়ে
জঙ্গলের মধ্যে আবার হাঁটা শুরু করেন। এবারেও মেয়েটির সামনে, আলামিন ডাক্তার পেছনে। জঙ্গলের যখন শেষ মাথায় চলে আসছে তখন মেয়েটি বলে, আমি এখন আর আগাবো না, আপনি সামনে যান, সামনে গেলেই আপনি বাড়িতে ফেরার যে সমস্ত বিষয়গুলো প্রয়োজন হয়, ভ্যান লাগে, নৌকা লাগে, সবগুলো আপনি পর্যায়ক্রমে পাবেন, এখন আর আমার আগানো ঠিক হবে না। তখন আলামিন ওই মেয়েটিকে বিদায় সম্ভাষণ জানিয়ে তিনি সামনে এগিয়ে যান। সামনে গিয়ে যেতেই হঠাৎ করে উনি একটু চমকে ওঠেন। উনি দেখেন যে এই দীর্ঘ 3-3.5 ঘন্টা সময় পরেও ঠিক যেই ভ্যানটি থেকে তারা নেমেছিলেন, যে ভ্যানটি তারা নদীর ঘাট থেকে এই পর্যন্ত নিয়ে এসেছিল, ওই ভ্যানওয়ালা ভ্যান নিয়ে ওই জায়গাটাতেই আছেন। আলামিনের একটু খটকা লাগে যে কি ব্যাপার, উনি এত সময় এখানে আছেন, যাননি। যাই হোক, তখন চিন্তা করে হয়তো বা তার অন্য কোনো কাজ থাকতে পারে। তখন ওই ভ্যানওয়ালাকে আলামিন ডাক্তার বলেন যে আমাকে নিয়ে যাবেন নদীর ঘাটে। তখন সে বলে যে ঠিক আছে, উঠে পড়েন। একই রকমভাবে 45 থেকে প্রায় 1 ঘন্টার মধ্যে আলামিন ডাক্তারকে সে নদীর ঘাটে নিয়ে আসে এবং নদী পার হয়ে যথারীতি আলামিন ডাক্তার বাড়িতে চলে আসেন। বাড়িতে এসে তার বাবা মাকে সব বিষয় বলেন যে এরকম আমার একটা মেয়েকে পছন্দ হয়েছে, সেখানে গিয়ে তার পরিবারের সাথে আমি কথা বলে এসেছি। তার বাড়ির লোকজনও বিষয়টা খুব স্বাভাবিকভাবেই নেন এবং তারাও চিন্তা করেন যে খুব তাড়াতাড়ি আমরা আরো সামনের কথার দিকে আগাবো। এর কিছুদিন পর মেয়েটি কোনো এক পরন্ত বিকেলে আবারও আলামিনের চেম্বারে আসে। অদ্ভুত ব্যাপার হলো, ওই সময়েও আলামিনের চেম্বারে কোনো রোগী ছিল না। আলামিন অলস সময় পার করছে। মেয়েটি যখন আসার পরে আলামিন বলে যে আমার বাবা মাকে নিয়ে তোমাদের বাড়িতে যাব, কিন্তু মেয়েটি বলে যে এখন সম্ভব নয়, এখনো সময় আসেনি, সুতরাং আপনি এখন আপনার বাবা মাকে নিয়ে আমাদের বাড়িতে আসবেন না। কিন্তু আলামিন নাছোড়বান্দা, বলে যে না, আমি যাবই। মেয়েটির সাথে তার বাকবিতণ্ডা হয়। মেয়েটি কিন্তু কখনো বলছে না যে সে তাকে পছন্দ করে না বা বিয়ে করবে না, কিন্তু আলামিনের কাছে মনে হচ্ছে মেয়েটি হয়তোবা তাকে ঘুরাচ্ছে। এই কারণে আলামিন উনি বেশ প্রেশারাইজড করছিলেন ওই মেয়েকে। তো মেয়েটির সাথে বাকবিতণ্ডা হয়। মেয়েটি বলে না, এখন না, আরো পরে। কিন্তু আলামিন বলে না, আর পরে না, আমি দেরি করতে চাই না, আমি আগামীকালকেই আমার বাবা মাকে নিয়ে তোমাদের বাড়িতে আসব। মেয়েটি বলে না, আপনি আসবেন না। কিন্তু আলামিন বলে আমি আসবই আগামীকালকে আমার পিতামাতাকে নিয়ে। মেয়েটি কোনো কথা না বলে তার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। পরের দিন আলামিন চেম্বারের কাজ শেষ করে সন্ধ্যার পর তার পিতামাতাকে নিয়ে রওনা দেয়। নদীর ঘাটে এসে নৌকা পার হয়ে ভ্যানের কাছে এসে জিজ্ঞেস করে যে তারা যেই গ্রামটিতে যাবে সেই গ্রামের নাম জিজ্ঞেস করে। প্রিয় লিসেনার, সঙ্গত কারণে আমার ওই গ্রামের নামটি বলা নিষেধ আছে, যার কারণে আমি বলতে পারছি না। আমি শুধু শালনগর গ্রামের কথা বলেছি, কিন্তু পাশাপাশি দুটো গ্রাম, ওই গ্রামের কথা আমি বলতে পারছি না সঙ্গত কারণে। তো ভ্যানে যখন তারা উঠবেন তখন ভ্যানওয়ালাদের কাছে যখন ওই গ্রামের কথা বলছেন, তো ভ্যানওয়ালারা ওখানে যারা ছিলেন সবাই হতবাক হয়ে যান। তারা বলেন, আবার বলেন তো ওই গ্রামের নাম কি? যখন তারা বলে আপনাদের কোথাও ভুল হচ্ছে, ওই গ্রামে তো আসলে ভ্যান যায় না এবং ভ্যান যাওয়ার তো কোনো রাস্তাই নেই সেখানে। আলামিন বলে যে ইম্পসিবল, এটা হতেই পারে না, কারণ আমি নিজে সেখানে ভ্যানে গিয়েছি, তো আপনি কেন বলছেন যে সেখানে যাওয়া যায় না? বলে সেখানে ভ্যান যাওয়ার আসলে রাস্তাটা খুবই খারাপ, সেখানে ভ্যান যাওয়া পসিবল নয়। এখন আলামিন যেহেতু তার পিতামাতাকে নিয়ে আসছে, তখন আলামিন বলে যে যত টাকা চান আমি দেব, কিন্তু নিয়ে যেতে হবে। বলে যে যেতেই প্রায় 2 থেকে 2.5 ঘন্টা লাগবে।
বলে কি বলেন, আমি তো মাত্র 1 ঘন্টারও কম সময় ভ্যান নিয়ে চলে গেছি। ওই ভ্যানওয়ালারা অনেক অবাক হন যে ও কি পসিবল নাকি, যে ভয়াবহ রাস্তা সেখানে, কোনোভাবেই তো 1 ঘন্টায় যাওয়া সেখানে সম্ভব নয়। উনি কি পাগল না কি হয়েছে ওনার? যেহেতু উনি এক ডাক্তার ছিলেন বা উনি ডাক্তার, সবাই তাকে মানে একটু রসিকতা করতেছে যে ওনার মাথাটা থেকে খারাপ হয়ে গেল নাকি, এটা কিভাবে সম্ভব। যাই হোক, একজন ভ্যানওয়ালাকে রাজি করান। ভ্যানওয়ালাকে রাজি করিয়ে ওনারা ভ্যানে উঠে বসেন। ভ্যানওয়ালা অনেক 4 গুণ ভাড়া চেয়ে বসেন। তারপরও আলামিন রাজি হন, যেহেতু তার পিতামাতাকে সে নিয়ে আসছে সাথে করে। ভ্যানওয়ালা ভ্যান চালাতে থাকেন, কিন্তু আলামিন অবাক হচ্ছিল যে সে যখন প্রথমবার ওই মেয়েটির বাড়িতে গিয়েছিল তখন রাস্তা তো এমন ছিল না, এখন এরকম কেন? তার কাছে মনে হচ্ছিল এই ভ্যানওয়ালা তাকে ঠিক রাস্তায় না নিয়ে এসে অন্য রাস্তা দিয়ে নিয়ে আসছে। কিন্তু তারপরও সে কিছু বলছিল না, কারণ অনেক কষ্ট করে ভ্যানওয়ালাকে রাজি করিয়েছে। ভ্যানওয়ালা প্রায় 2.5 ঘন্টা ভ্যান চালিয়ে ক্লান্ত হয়ে একটি জায়গায় আসে। জায়গায় আসার পরে বলতেছে যে এইটাই সেই গ্রাম এবং এটা হচ্ছে সেই জঙ্গল। এখন আলামিনকে বলে যে আপনারা এই গ্রামে কার কাছে যাবেন? তখন আলামিন বলে এই জঙ্গলের ওই পাশেই একটা বাড়ি আছে, ওই বাড়িতে যাব। তখন ওই ভ্যানওয়ালা বলে যে আপনারা কি সম্পূর্ণ জেনে শুনে এখানে এসেছেন? আমি যতদূর জানি এই জঙ্গলের ওই পাশে কোনো ঘর বাড়ি নেই এবং এখানে কেউ থাকে না। আলামিন খুব বিরক্ত হয়ে বলে যে আমি নিজে সেখানে গিয়েছি, সেখানে দেখেছি ঘর বাড়ি, সেই পরিবারের সাথে কথা বলেছি, রাত্রে আমি খাবার খেয়েছি তাদের সাথে, সুতরাং এটা হতেই পারে না, আপনি ভুল জানেন। ভ্যানওয়ালা আসলে আর কোনো কথা না বাড়িয়ে সে বলে যে আমি এখানে অপেক্ষা করছি আপনাদের জন্য, আপনারা কাজ সেরে ফিরে আসেন, যতক্ষণ লাগে আমি এখানে থাকবো, যেহেতু রিজার্ভ করে ভ্যানটা নিয়ে গেছে। যাই হোক, আলামিন ওই দিন কিন্তু টর্চ লাইট নিয়ে এসেছিল, তার বাবার হাতেও টর্চ ছিল, মায়ের হাতেও টর্চ ছিল। তারা 3 জনে জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে থাকেন। আলামিন ওই মেয়েটির সাথে যেই পথ দিয়ে হাঁটছিল তার মনে ছিল যে মেয়েটি কোন দিক দিয়ে তাকে নিয়ে গিয়েছিল। অনেকক্ষণ ধরে হাঁটছে, কিন্তু আলামিনের কাছে মনে হচ্ছে জঙ্গলের পথ যেন শেষ হয় না। একটা সময় জঙ্গলের পথ শেষ হয়ে যা দেখে তা আলামিন আসলে কখনোই দেখার জন্য প্রস্তুত ছিল না। আলামিন এবং তার বাবা মা জঙ্গল পার হয়ে এসে দেখে যে তারা যেখানে দাঁড়িয়েছে তার প্রায় 5-7 কিলোমিটারের মধ্যে কোনো ঘর বাড়ি নেই। আলামিন বলে এটা কিভাবে সম্ভব? আমি তো এই জায়গাতে এসেই ঘর বাড়ি পেয়েছিলাম, ওই মেয়ের পরিবারের সাথে আমি দেখা করেছিলাম। তখন আলামিনের বাবা মা খেয়াল করে তারা যেখানে দাঁড়িয়ে আছে সেই জায়গাটা থেকে বেশ দূরে নদী, চাঁদের আলোতে স্পষ্ট সেই নদীটাকে দেখা যাচ্ছে এবং তারা যেখানে দাঁড়িয়ে আছে অনেকটা চরের মতো জায়গায় তারা দাঁড়িয়ে আছে, আশেপাশে কোনো ঘর বাড়ি নেই। আলামিনের বাবা মা আলামিনকে বলে যে বাবা তুমি কি ঠিক জায়গায় আসছিলা? তখন আলামিন বলে যে হ্যাঁ আমি তো ঠিক জায়গায় আসছিলাম, এটাই তো সেই জায়গা। তখন আলামিনের মনে হচ্ছিল যে হয়তোবা সে পথ ভুল করেছে, রাতের বেলা বুঝতে পারেনি। কিন্তু যদি বুঝতে নাও পারে, এত দূরে তো কোনো একটা ঘর বাড়ি থাকার কথা, ঘর বাড়িতে কোনো আলো জ্বলার কথা, কিন্তু কোনো ঘর বাড়ি তারা দেখতে পাচ্ছে না। অবশেষে আলামিন এবং তার পিতামাতা মন খারাপ করে আবার জঙ্গল বাড়ি দিয়ে সেই ভ্যানের কাছে চলে আসে। ভ্যানে উঠে পড়ে, ভ্যান তাদেরকে নিয়ে ঠিক সেই নদীর ঘাটে চলে যায়। সেই নদীর ঘাটে যাওয়ার পর সেখানে যারা মানুষজন ছিল ওই রাত্রে, তাদেরকে ওই ভ্যানওয়ালা বলে যে এই ভাইকে কতবার করে বললাম যে ওই জঙ্গলের ওই পাশে কোনো ঘর বাড়ি নাই, উনি নাকি সেই গ্রামে সেখানে গিয়েছেন, কোনো এক বাড়িতে গিয়ে সে খাবার খেয়েছে, সেই পরিবারের লোকদের সাথে কথা হয়েছে। 2-3 জন মুরব্বী একটু কৌতূহলী হয়ে এই কথাগুলি শোনেন। তখন আলামিনকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করেন। তখন আলামিন
যে উত্তরগুলো দেয়, সাথে সাথে ওই মুরব্বীদের চেহারায় ভয়ের ছাপ ফুটে ওঠে। তখন তারা আলামিনকে বলে যে বাবা, তুমি তো বিশাল বিপদে পড়ে গেছো। তখন আলামিন বলে, কেন, কি হয়েছে? বলে, তুমি তো জুনি ভূতের পাল্লায় পড়ে গেছো। তখন বলে, জুনি ভূত জিনিসটা কি? বলে, হ্যাঁ, স্থানীয় ভাষায় আমরা এটাকে জুনি ভূত বলি। আলামিন বিষয়টা মানতে নারাজ, বলে, না, এটা ভূত হতেই পারে না। সে দিনের বেলা আমার দোকানে আসতো, আমি কথা বলেছি, আমি নিজে এখানে আসছি, তার সাথে আমার কত কথা হয়েছে, এটা ইম্পসিবল, এটা হতেই পারে না। তার পরিবারের সাথে কথা হয়েছে, তার ছোট ভাইকে আমি দেখেছি। তখন ওই মুরব্বীরা বলে, বাবা, ঘটনাটি এখন থেকে আরো বহু আগে। ঘটনাটির সময় ছিল 1920 থেকে 30 সালের মধ্যে। এই ঘটনাটি যে মুরব্বী বর্ণনা করছিলেন, তার দাদা নাকি শুনেছে তার বাবার কাছ থেকে যে এই জঙ্গলের ঠিক ওই পাশে একটি পরিবার বসবাস করত। সেই পরিবারে একটি মেয়ে ছিল, নাম হচ্ছে জুনি। তার একটা ছোট ভাই ছিল এবং তার অত্যন্ত গরিব পরিবার ছিল। জুনির চেহারা অনেক সুন্দর ছিল এবং এটাই তার কাল হয়ে দাঁড়ায়। আশেপাশের কিছু বখাটে ছেলে তাকে উত্ত্যক্ত করত এবং খুবই রাস্তাঘাটে নাজেহাল করত। এই অপমান সইতে না পেরে এই জুনি এই জঙ্গলের মধ্যে একটি গাছে দড়ি লাগিয়ে আত্মহত্যা করে। তার মেয়ে মারা যাওয়ার, যখন জুনি মারা যায়, তখন তার পিতামাতা জুনির শোকে তারাও কিছুদিনের মধ্যে মারা যান। জুনির যে ছোট ভাই, সে কোথায় যাবে, কি করবে? তখন সেও না খেতে পেয়ে মারা যায়। এই জন্য স্থানীয়ভাবে মুরব্বীরা তারা বলে থাকে যে ওই জুনি ভূতের আত্মাটা এখনো নাকি ওই জঙ্গলে ঘুরে বেড়ায়। প্রিয় লিসেনার্স, আসলে আত্মা তো ইল্লিন বা সিজ্জিনে চলে যায়। আসলে হয়তোবা কোনো জিনের কারসাজি এটা, এবং আসলেই তাই, কোনো জিন এই কাজটি করছে। স্থানীয়ভাবে যারা মানুষ আছেন তারা জানেন যে এই জুনিভূত কখনো কখনো কোনো মানুষকে ধোঁকা দেয়, কিন্তু ক্ষতি করতে চায় না, যদি না মানুষটা ইচ্ছা করে তাকে উত্ত্যক্ত না করে। প্রিয় লিসেনার্স, ঘটনা কিন্তু শেষ নয়, ঘটনা কিন্তু শুরু এখান থেকে। এতক্ষণ শুধু প্রেক্ষাপট বর্ণনা করেছি যে আসলে কোন জায়গাটাতে এসে আলামিন ডাক্তার বুঝতে পারে যে সে ভুল করেছে। ওই রাত্রে আলামিন ডাক্তার ফিরে আসে বাড়িতে। ওই রাত্রেই আলামিন ডাক্তার একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে। স্বপ্নে দেখে জুনি নামক ওই মেয়েটি তার কাছে এসেছে, এসে বলছে, তোকে আমি বারবার নিষেধ করেছিলাম যে এখনো সময় আসেনি, সময় আসেনি, সময় আসলে আমি নিজেই বলবো। তুই আমার সকল অনুরোধ নিষেধ উপেক্ষা করে আমার সাথে আমার বাড়িতে গিয়েছিলি, সেটাও আমি মেনে নিয়েছি। আমি বলেছিলাম তোর বাবা মাকে নিয়ে না আসতে, কিন্তু তুই কথা শুনিসনি। তুই নিয়ে আসলি, নিয়ে এসে তুই আমার পরিচয় জেনে গেছিস। এখন তোর শাস্তি হবে, এবং শাস্তিটা এই, তোকে আমি কখনোই বিয়ে করতে দেব না, তোর কখনোই বিয়ে হবে না। প্রিয় লিসেনার্স, সে এই জুনিভূতকে মাঝে মাঝেই স্বপ্নে দেখত। মাঝে মাঝেই এই জুনিভূত স্বপ্নে আলামিন ডাক্তারের কাছে হাজির হয়ে বলতো, তুই সকলের সামনে আমার পুরাতন ঘটনা আবার সামনে এনেছিস। আমি
ডাক্তার চাই। তুমি চলে যাও প্লিজ চলে যাও। Bhoot.com with Russell. Breathe. Hold your fear until this Halloween. আমি তোকে কখনোই বিয়ে করতে দেব না। প্রিয় লিসেনার্স, মাঝখানে 3-4 মাস সে যখন এই স্বপ্নটা দেখা তার এই স্বপ্নটা দেখা বন্ধ ছিল, তখন আলামিন চিন্তা করলো যে যাক, মনে হয় বিষয়টা স্বাভাবিক হয়ে গেছে। সে আর এগুলো নিয়ে মাথা ঘামাচ্ছিল না। এদিকে তার পরিবার থেকে তাকে বিয়ের জন্য তোড়জোড় শুরু করে এবং পাত্রী দেখার প্রক্রিয়া শুরু করে। এমনই একটা সিচুয়েশনে আলামিন ডাক্তার তার পাশের গ্রামে একটি মেয়ে দেখতে চান, বিয়ের জন্য মেয়ে দেখতে চান। ওই বাড়িতে যাওয়ার পরে আলামিনের সাথে তার পিতামাতা, আত্মীয় স্বজন ছিল এবং ওই মেয়ে পক্ষে কনে পক্ষের লোকজনও ছিল। কনেকে সাজিয়ে আলামিনের সামনে নিয়ে আসা হয়। এই মেয়েটি যখনই আলামিন ডাক্তারের দিকে তাকায়, আলামিন ডাক্তার খেয়াল করে এবং অন্যান্য সবাই খেয়াল করে, মেয়েটি আলামিনের দিকে তাকিয়েই অবাক হয়ে যায়। তার চেহারাটা এমন একটা বিরক্তিকর ভাব চলে আসে, কোনো কথা না বলেই মেয়েটি উঠে ঘরের মধ্যে চলে যায়। এরকম একটা কাণ্ডে উপস্থিত মুরব্বীরা সবাই হতবাক হয়ে যায়। কি ব্যাপার, মেয়ে কেন ছেলের দিকে এইভাবে তাকালো? এই মেয়ে তো আগে কখনো ছেলেকে দেখেনি, আর ছেলেও তো মেয়েকে দেখেনি, তার তো পরিচয় থাকার কথা না। আর মেয়ে এইভাবে উঠে চলে গেল কেন, বিরক্ত হয়ে? তখন কয়েক মিনিটের মধ্যে ভেতর থেকে এসে এক মুরব্বী জানালো যে এই বিয়েটি হবে না, আপনারা চলে যেতে পারেন। আসলে কেন হবে না এই প্রশ্ন যখন করা হয়েছে, তখন ওই মেয়ে পক্ষ বলছে যে এই প্রশ্নের উত্তর আমরা এখন দিতে পারবো না। ওই মেয়েটির মা বাবা যখন মেয়েকে প্রশ্ন করেছে যে মা, তুমি কেন উঠে চলে আসলা এইভাবে, কেন ওই ছেলের দিকে এইভাবে তুমি তাকালা, তখন ওই মেয়েটি বলছে যে আপনারা ছেলে কোথায় দেখলেন? ওটা তো একটা মেয়ে, আর মেয়ের সাথে কখনো বিয়ে সম্ভব আর একটা মেয়ের? তার পিতামাতা বলে যে মা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমরা সবাই সেখানে বসে আছি, একটা ছেলে শার্ট প্যান্ট পরা বসে আছে আমাদের সামনে, দিব্যি জলজান্ত একটা মানুষ, তুমি তাকে মেয়ে দেখছো? বলে হ্যাঁ, আমি মেয়ে দেখছি তাকে। আমি দেখলাম সালোয়ার কামিজ পরা, হাতে চুড়ি, কানে দুল, মাথায় ওড়না দিয়ে আমার সামনে একটা মেয়ে বসে আছে। আমি তো তাকেই দেখছি, আমি তো কোনো পাত্রকে দেখি নাই। তখন ওই মেয়ের পিতামাতা ওই মেয়েকে বলে, মা, তোমার মাথাটা মনে হয় খারাপ হয়ে গেছে, তোমাকে চিকিৎসা করাতে হবে। তো কিন্তু মেয়েটি তাকে বোঝাতে পারছে না যে আসলে সে আলামিনকে দেখেনি, সে দেখেছে জুনিকে। যাই হোক, আলামিন ও তার পরিবার আত্মীয় স্বজনের বাড়ি থেকে চলে আসে, কিন্তু তাদের কাছে ধোঁয়াশা থেকে যায় কেন এমন একটি ঘটনা ঘটলো। তারা কিন্তু এই বিষয়টা জানে না। কয়েকদিন পর আর একটা গ্রামে তারা মেয়ে দেখতে যায়। মেয়ে দেখতে যাওয়ার পরে সেখানেও ঘটে একই ঘটনা। মেয়েটি আলামিনের দিকে তাকিয়ে চিৎকার করে ওঠে, বলে এটা কে? বলে এটা পাত্র। মেয়ে কোনো কথা না বলে ওখান থেকে উঠে চলে যায় রাগ করে। তখন মেয়ের পিতামাতা যখন মেয়েকে জিজ্ঞেস করে, আত্মীয় স্বজন জিজ্ঞেস, তুমি উঠে চলে আসলা কেন? বলে আপনারা আমার বিয়ের জন্য একটা মেয়েকে ধরে নিয়ে আসছেন। সবাই অবাক হয়ে যায়, মেয়ে কোথায়? এটা ছেলে, আলামিন ডাক্তার, সবাই চেনে তাকে। কিন্তু মেয়ে বলে না, আমি কোনো ছেলেকে দেখিনি, আমি ওখানে মেয়েকে দেখেছি।
সালোয়ার কামিজ পরা, হাতে চুড়ি পরা, কানে দুল পরা, মাথায় ঘোমটা দিয়ে একটা মেয়েকে দেখেছি, এবং মেয়েটি ছিল যথেষ্ট সুন্দরী একটা মেয়ে। ওখানে কোনো ছেলে ছিল না। তখন ওই মেয়ের পরিবার থেকেও বিষয়টা চেপে যায়, কারণ হচ্ছে সবাই বলবে যে এই মেয়ের মাথায় সমস্যা আছে, পরবর্তীতে অন্য কোথাও বিয়ে হবে না। এর কিছুদিন পর 3 নাম্বার মেয়ের বাড়িতে দেখতে যায় আলামিন ও তার পরিবারেরা। আলামিনরা বুঝতে পারছে না কেন এমনটা হচ্ছে, কেন ওই মেয়ে পক্ষ থেকে তাদের কাছে খোলাসা করে কিছু বলা হচ্ছে না। আলামিন অবাক হচ্ছে যে মেয়েরা কেন তাকে দেখে ভয় পাচ্ছে, এরকম অদ্ভুতভাবে তাকাচ্ছে, কেন উঠে যাচ্ছে, এটা আলামিন তখনও বুঝতে পারেনি। 3 নাম্বার বাড়িতে গিয়ে সবার কাছে সেই বিষয়টি পরিষ্কার হয়। প্রথম 2টা মেয়ে মজলিসে কিন্তু কিচ্ছু বলেনি, কিন্তু এবারের মেয়েটি যখনই আলামিনের দিকে তাকিয়েছে তখন সেও চিৎকার করে বলে ওঠে যে আপনারা আমার বিয়ের জন্য একটা মেয়েকে নিয়ে আসছেন। উপস্থিত 30-40 জন মানুষ ওই মেয়ের কথা শুনে অবাক হয়ে যায়, কারণ আগের 2টো মেয়ে তো সামনে কিছু বলেনি, ঘরে বলেছে। এই মেয়ে সামনে বলে ওঠে যে এটা কি আপনারা ফাজলামি পেয়েছেন, একটা মেয়েকে নিয়ে আসছেন আর একটা মেয়ের সাথে বিয়ে দিতে। সবাই অবাক হয়ে যায় এবং বলে যে মেয়ে কোথায়, এই যে দেখো ছেলে। কিন্তু ওই মেয়েটি বলে না, আমি দেখছি এটা একটা মেয়ে। যাই হোক, সেখানেও বিয়ে হয় না। এইবার আলামিন এবং তার পরিবাররা আগের 2টো পরিবারের সাথে যোগাযোগ করে যে আচ্ছা আপনাদের বাড়ির মেয়েরা কেন উঠে গিয়েছিল। তখন তারা বলে কি বলবো বাবা, আসলে এই ঘটনা, তোমরা মেয়েকে পাগল বলবা এই চিন্তা করে আমরা বিষয়টা চেপে গেছি, বলি নাই। তখন আলামিন বুঝতে পারে যে আসলে ওই মেয়েরা যাকে দেখছে সে তো আসলে জুনি। ওই মেয়েরা আলামিনকে দেখছে না, দেখছে জুনিকে। এর মধ্যে আলামিনের একটা অদ্ভুত পরিবর্তন চলে আসে। সেটা হচ্ছে ওর আচার আচরণে কিছুটা মেয়েলি ভাব চলে আসে। এই কারণে গ্রামে গঞ্জে সে যখন ডাক্তারি করতে যেত, বিভিন্ন বাড়িতে যেত, তখন অনেকেই তাকে টিটকারি করে হিজরা আলামিন বলে সম্বোধন করত। এটা আলামিনের কাছে খুবই কষ্ট লাগতো। এবং একটা সময় সে কি করলো, সে ওই শালনগর তার যে চেম্বারটা ছিল সেখানে বসা ছেড়ে দেয়। সে বাড়িতে থাকে সব সময়। বাড়িতে যদি কোনো রুগী আসে সে দেখে, এবং খুব প্রয়োজন হলে সে বাহিরে কোনো বাসায় রুগী দেখতে যায়। এর বাইরে সে আর চেম্বারে বসে না। এভাবেই চলে যাচ্ছিল দিনের পর দিন। কখনো কখনো আলামিনের স্বপ্নে সেই জুনিভূতটা আসতো, এসে কথা বলতো যে তুই যতদিন বেঁচে থাকবি আমাকে স্বপ্নে দেখবি, কিন্তু তোকে আমি কখনোই বিয়ে হতে দেব না। 1981-82 সালের ঘটনা। এইভাবে চলতে থাকে আলামিনের জীবন। চলতে 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 এসে ঠেকে 2007 সালে। এর মধ্যে চিকিৎসা করিয়ে আলামিনের পিতামাতা তার আচরণে যে সাময়িক সময়ের জন্য যে একটা মেয়েলি স্বভাব দেখা দিয়েছিল সেটা সমাধান করতে সক্ষম হন। আবার আলামিন স্বাভাবিক হয়ে গিয়েছিল। 2007 সালে এসে তখন আলামিনের কিন্তু অনেক বয়স হয়ে গেছে। তার পিতামাতাও বার্ধক্য থেকেও আরো বার্ধক্যে চলে গেছেন। তার মা তখন ভালো করে চোখেও দেখতেন না। পিতা কোনো মতে হাঁটাচলা করতে পারতেন, আর আলামিন কিন্তু অবিবাহিতই রয়ে গেছেন। একদিন আষাঢ় মাসের কোনো এক রাত্রে আলামিনের বাড়িতে একজন মানুষ আসে। দেখে মানুষটি তার পরিচিত। এসে বলে, আলামিন তাড়াতাড়ি চলো, আমার মেয়েটা খুব অসুস্থ, একটু যেতে হবে। তো আলামিন বলে যে আমি তো রাতের বেলা কোনো রুগী দেখতে যাই না, আমার নিষেধ আছে, আর তারপরও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আমি যাব না। তখন লোকটি খুব হাউমাউ করে কান্নাকাটি শুরু করে, আলামিনের হাতে পায়ে জড়িয়ে ধরে। আলামিনের বৃদ্ধ বাবা উঠে আসে যে কি হয়েছে। তখন দেখে এই অবস্থা। তখন বৃদ্ধ বাবা বলে, আলামিন বাবা তুমি যাও, আমি তো একসময় ডাক্তারি করেছি, কখনো কখনো এরকম যেতে হয়, এটাই ডাক্তারদের ধর্ম। তখন আলামিন ডাক্তার সে তার প্রয়োজনীয় জিনিস নিয়ে ওই লোকের সাথে রওনা দেন।
আলামিন ডাক্তার খেয়াল করেন যে ওই লোকটার বাড়ি যেই জায়গাটাতে ছিল, লোকটি আসলে তাকে অন্য দিকে নিয়ে যাচ্ছেন। তখন ওই লোকটিকে আলামিন ডাক্তার বলছে যে আপনার বাসা তো এদিকে না, আপনি কোন দিকে নিয়ে যাচ্ছেন আমাকে? বলে যে বাবা, আমার মেয়েটা আর একজনের বাসায়, ওকে আর একজনের বাসায় রেখেছিলাম, সেইখানে তোমাকে নিয়ে যাচ্ছি। তখন আলামিন ডাক্তার 7-5 না ভেবে তার সাথে যাওয়া শুরু করেন। আলামিন ডাক্তার একটা বাড়ির সামনে এসে থমকে যান। দেখেন সেই বাড়িটা একটা আন্ডার কনস্ট্রাকশন বাড়ি, মানে সেই বাড়িটা সম্পূর্ণ নয়, সেই বাড়িতে ছাদ নাই, কিচ্ছু নাই। তখন আলামিন ডাক্তার বলে যে এইখানে বৃষ্টি পড়ছে, এই বাড়ির মধ্যে কে আছে? এখানে তো কোনো মানুষ দেখছি না, আপনি কোথায় নিয়ে এলেন আমাকে? হঠাৎ করে আলামিনের ডাক্তারের চোখে আলো ধরা পড়ে। দেখে ঘরের মধ্য থেকে একটি আলো বের হয়ে আসছে, একটা লম্বা আলো। আলামিন ডাক্তার খুব ভালো করে খেয়াল করে, আসলে এটি আলো নয়, এটি হচ্ছে সেই জুনি। তার সারা শরীর লাইটের মতো, একটা অদ্ভুত রঙের আলো তার শরীর থেকে বের হচ্ছে এবং জুনি আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসছে। আলামিন ডাক্তার প্রচণ্ড ভয় পান এবং ভয়ে জোরে এক চিৎকার দিয়ে সাথে সাথে সেন্সলেস হয়ে পড়ে যান। ওদিকে সারা রাত আলামিন ডাক্তার যেহেতু ফিরে আসে না, তার বৃদ্ধ পিতামাতা খুব উদ্বিগ্ন হয়ে পড়েন। ভোরের আলো ফুটতেই তার পিতা পাশের প্রতিবেশীদেরকে ডেকে তোলেন এবং সব ঘটনা খুলে বলেন যে রাত্রে একজন এসে আলামিনকে নিয়ে গেছে, আলামিন তো বাড়িতে ফেরেনি। যেহেতু আলামিনের একটা সমস্যা ছিল, অনেকেই সেটা জানতো, যার কারণে তারাও আলামিনকে খুঁজতে বের হয়ে যান। এখন যেই লোক ডাকতে এসেছিল তার বাড়িতে যাওয়ার পরে দেখে সেই লোক দিব্যি বাড়িতে ঘুমাচ্ছে। তাকে যখন জিজ্ঞেস করা হয়, সে বলে না তো, আমি তো আলামিনকে ডাকতে যাই নাই, আর আমার মেয়ে তো সুস্থ। তখন সবার সন্দেহ ঘনীভূত হয়, সবাই মনে করে জুনি আবার ফিরে এসেছে, জুনি আবার আলামিনের কোনো ক্ষতি করবে। সবাই তন্ন তন্ন করে গ্রামে খুঁজতে থাকে, কিন্তু কারো ধারণাই ছিল না ওই আন্ডার